জানেন তো, প্রত্যেকটা বিজ্ঞানের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা সবকিছু একেবারে ওলটপালট করে দেয়। আর মানবজাতির বিজ্ঞান মানে নৃবিজ্ঞানে সেই মুহূর্তটা এসেছিল মাত্র একজন মানুষের হাত ধরে। আজ আমরা সেই অসাধারণ বুদ্ধিবৃত্তিক বিপ্লবের কথাই বলবো, যা নৃবিজ্ঞানকে তার পুরনো খোলস থেকে বের করে এনে এক নতুন পথে চলতে শিখিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রান্স বোয়াসের এই কথাগুলো ছিল ১৯ শতকের নৃবিজ্ঞানের একেবারে গোড়ায় একটা বিরাট ধাক্কার মতো। ভাবা যেতে পারে এটা ছিল একটা বিশাল বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রথম গোলা, যা তখনকার সবচেয়ে প্রভাবশালী তত্ত্বের ভিতটাকেই নাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, বোয়াস ঠিক কোন কাঠামোর কথা বলছিলেন? আসলে বোয়াস আসার আগে নৃবিজ্ঞানের দুনিয়ায় একটা ধারণাই একচেটিয়া রাজত্ব করত, আর সেই ধারণাটাই ছিল তখনকার সময় মানুষের ইতিহাস আর সমাজকে বোঝার মূল চাবিকাঠি। এই তত্ত্বটার নাম ছিল সরল রৈখিক বিবর্তন বা ইউনিলিনিয়াল ইভলিউশন। এর মূল কথাটা ছিল খুব সোজা। পৃথিবীর সব সমাজ, সব সংস্কৃতি আসলে একই সরল রাস্তা ধরে এগোচ্ছে। এটা ছিল একটা র্যাঙ্কিং করার মতো মডেল, যা দিয়ে পৃথিবীর সব সংস্কৃতিকে একটাই স্কেলে মাপা হতো। আর সত্যি বলতে, তৎকালীন বিশ্ব ব্যবস্থাকে একটা বৈজ্ঞানিক চেহারা দেওয়ার চেষ্টাও করা হতো। আর এই স্কেলটাকে ভাবা হতো একটা সিঁড়ির মতো। এই সাংস্কৃতিক অগ্রগতির সিঁড়ির একদম নিচের ধাপে ছিল অসভ্য সমাজ, মাঝের ধাপে বর্বর, আর একদম চূড়ায় ছিল সভ্য সমাজ। আর বুঝতেই পারছেন, এই সভ্যতার শেষ কথা বা চূড়ান্ত উদাহরণ ধরা হতো ১৯ শতকের পাশ্চাত্য সমাজকেই। মানে এমন একটা মডেল যা তার নির্মাতাদেরকেই মানব প্রগতির শিখরে বসিয়ে দিয়েছিল। এই আইডিয়াটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ভাবনা ছিল না। লুইস হেনরি মর্গান বা এডওয়ার্ড টাইলারের মতো নৃবিজ্ঞানের দিকপালরাই ছিলেন এর প্রধান সমর্থক। তাদের কাছে মানুষের ইতিহাস বোঝার জন্য এটাই ছিল একমাত্র সায়েন্টিফিক উপায়। কিন্তু এত প্রতিষ্ঠিত একটা ধারণার জগতেই এক সংশয়ী কণ্ঠের আগমন ঘটল। তিনি হলেন ফ্রান্স বোয়াস, আর তিনি এসেছিলেন এই পুরো কাঠামোটাকেই চ্যালেঞ্জ জানাতে। বোয়াসের ব্যাপারটা খুব মজার, কারণ তিনি আসলে নৃবিজ্ঞানের জগতের বাইরের লোক ছিলেন। পদার্থবিদ্যায় ডক্টরেট করেছিলেন তিনি, আর এই ট্রেনিং তাকে শিখিয়েছিল যে কোনো কিছু দাবি করার আগে তার পক্ষে শক্ত প্রমাণ লাগে। এরপর যখন তিনি আর্কটিক অঞ্চলে ইনুইটদের সাথে থেকে ফিল্ড ওয়ার্ক করলেন, তখন নিজের চোখে দেখলেন যে বইয়ে পড়া ওই সাংস্কৃতিক সিঁড়ির সাথে বাস্তবতার কোনো মিলই নেই। এই বৈজ্ঞানিক কঠোরতা আর নিজের বাস্তব অভিজ্ঞতা, এই দুটোকে হাতিয়ার করেই বোয়াস নৃবিজ্ঞানের সবচেয়ে বড় ধারণাটাকে ভাঙতে নামলেন। তার লক্ষ্য ছিল একটাই, অনুমানের ওপর ভিত্তি করে বানানো এই বিশাল ইমারতটা ভেঙে ফেলতে হবে। তো বুয়াসের মূল আপত্তিটা ছিল এই যে বড় বড় বিবর্তনীয় তত্ত্ব, এগুলো আসলে বিজ্ঞানী না, এগুলো নিছকই অনুমান। এগুলো কখনো পরীক্ষা করা হয়নি, আর পরীক্ষা করার সম্ভাবনা। কিন্তু সমস্যাটা শুধু দুর্বল বিজ্ঞান নিয়ে ছিল না, সমস্যাটা আরও গভীর ছিল। এটা ছিল বিপজ্জনক, কারণ এই ধরনের বিজ্ঞানকে ব্যবহার করেই বিভিন্ন জাতিকে উন্নত বা অনুন্নত বলে দাগিয়ে দেওয়া হচ্ছিল। এই পার্থক্যটা একবার দেখুন। একদিকে পুরনো দিনের তাত্ত্বিকরা, যারা মিশনারি বা পর্যটকদের লেখা পড়ে নিজেদের আরামকে দাঁড়ায় বসে তত্ত্ব বানাচ্ছেন, আর অন্যদিকে বোয়াস এসে বললেন, না, এভাবে হবে না। সংস্কৃতিকে বুঝতে হলে সেখানে যেতে হবে, তাদের সাথে থাকতে হবে, আর নিজের চোখে দেখে নিজের হাতে তথ্য জোগাড় করতে হবে। এই যে ফিল্ড ওয়ার্ক বা ক্ষেত্র সমীক্ষা, এটাকেই তিনি গবেষণার কেন্দ্রে নিয়ে এলেন। কিন্তু বোয়াস শুধু পুরনো তত্ত্ব ভাঙার কাজটাই করেননি, তিনি নতুন কিছু গড়তেও চেয়েছিলেন। তিনি সংস্কৃতিকে বোঝার জন্য একটা সম্পূর্ণ নতুন আর বিকল্প পথের কথা বললেন, যা ছিল প্রেক্ষাপট নির্ভর। তার এই নতুন আইডিয়াটার নাম ছিল ঐতিহাসিক বিশেষত্ববাদ বা হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম। মানে একটা সিঁড়ির বদলে বোয়াস অসংখ্য আলাদা আলাদা ইতিহাসের কথা বললেন। তার মতে প্রত্যেকটা সংস্কৃতি তার নিজস্ব ইতিহাস, পরিস্থিতি আর অভিজ্ঞতার এক জটিল ফসল। আর যদি প্রত্যেকটা সংস্কৃতি নিজের পথে অনন্য হয়, তাহলে তাদের বিচার করার জন্য একটাই সিঁড়ি বা মাপকাঠি থাকবে কি করে? থাকতেই পারে না। আর এই বোঝার জন্য তিনি একটা ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা দিলেন। যেমন কোনো একটা প্রথাকে তার পুরো সংস্কৃতির প্রেক্ষাপটে দেখা, আশপাশের সমাজে সেটা কিভাবে ছড়িয়েছে তা খতিয়ে দেখা, আর ওই প্রথাটার পেছনে ঠিক কোন ঐতিহাসিক বা মনস্তাত্ত্বিক কারণগুলো কাজ করছে সেগুলো খুঁজে বের করা। বোয়াসের এই ধারণা আর কাজ করার পদ্ধতি দুটো মিলেই নৃবিজ্ঞানে একটা বিরাট বিপ্লব নিয়ে এলো, যার প্রভাব আজও রয়ে গেছে। আর এটাই হলো বোসিয়ান বিপ্লব। বোয়াস কিন্তু শুধু বই লিখেই থেমে যাননি, তিনি একটা নতুন চিন্তার স্কুল তৈরি করেছিলেন। আমেরিকায় নৃবিজ্ঞানের প্রথম পিএইচডি প্রোগ্রামের তত্ত্বাবধান করে তিনি এমন একটা নতুন প্রজন্ম তৈরি করতে শুরু করলেন, যারা তার দেখানো পথকেই নতুন মানদণ্ড হিসাবে প্রতিষ্ঠা করল। তাহলে এর মূল উত্তরাধিকারটা কি দাঁড়াল? ১. তিনি পুরনো বিবর্তনবাদকে ভেঙে দিয়েছেন। ২.
ফিল্ড ওয়ার্কের উপর ভিত্তি করে একটা নতুন নৃবিজ্ঞান গড়ে তুলেছেন। আর সম্ভবত তার সবচেয়ে বড় অবদান হল তিনি প্রতিষ্ঠা করেছেন যে মানুষের মধ্যে পার্থক্যের কারণ হল সংস্কৃতি, জাতি বা রেস নয়। তিনি দেখিয়েছেন যে এই পার্থক্যগুলো বায়োলজিক্যাল নয়, বরং ঐতিহাসিক এবং পরিবেশগত। বৈজ্ঞানিক বর্ণবাদের সেই সময়ে এটা শুধু একটা একাডেমিক তর্ক ছিল না, এটা ছিল মানুষ হিসেবে নিজেদের বোঝার এক মৌলিক পরিবর্তন। দেখুন, বোয়াস নৃবিজ্ঞানকে বিভিন্ন সংস্কৃতিকে খুঁটিয়ে বর্ণনা করার দারুণ সব সরঞ্জাম দিয়েছিলেন, কিন্তু প্রত্যেকটা সংস্কৃতির নিজস্ব ইতিহাসের ওপর এত বেশি জোর দেওয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। এর ফলে সংস্কৃতির পরিবর্তন বা তার কার্যকারিতা নিয়ে কোনো সাধারণ নিয়ম বা সূত্র খুঁজে বের করাটা কঠিন হয়ে গিয়েছিল। আর এই প্রশ্নটাই যে সংস্কৃতি ঠিক কিভাবে কাজ করে তার পরের প্রজন্মের নৃবিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।